আজকে আমি তোমাদের ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারটা স্টার্ট করব। ক্রোমাটোগ্রাফির মধ্যে তোমাদের কলাম ক্রোমাটোগ্রাফি রয়েছে আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি রয়েছে। আমি আজকে ক্রোমাটোগ্রাফির ব্রিফ ডিসকাশন করিয়ে তারপর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে বলবো। তো ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি? ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা টেকনিক যার দ্বারা আমরা মিক্সচার অফ কম্পাউন্ডসকে সেপারেট করি ইনটু দেয়ার পিওর ফর্মস। মানে ধরো যদি একটা মিক্সচারের মধ্যে এ আর বি দুটো কম্পোনেন্ট মিশে থাকে, তাহলে এই দুটো কম্পোনেন্টকে আলাদা করা, মানে এ কে আলাদা করা আর বি কে আলাদা করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তো কি হলো? ক্রোমাটোগ্রাফি ইজ আ টেকনিক by which we separate mixture of compounds into their pure forms. মানে ধরো একটা বিকারের মধ্যে তোমার এ প্লাস বি দুটো টাইপের কম্পাউন্ড রয়েছে। তো তুমি যখন ক্রোমাটোগ্রাফি করবে, ক্রোমাটোগ্রাফির দ্বারা তুমি এ কে সেপারেট করবে বি এর থেকে। এই হচ্ছে ক্রোমাটোগ্রাফির কি বলে ওভারঅল ডেসক্রিপশন। তো ইন জেনারেল ক্রোমাটোগ্রাফির দুটো টাইপের ফেজ থাকে। আমি সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার করে বলবো। তো ইন জেনারেল ক্রোমাটোগ্রাফিতে দুটো ফেজ থাকে, তাদের মধ্যে একজন হলো স্টেশনারি ফেজ, আরেকজন হলো মোবাইল ফেজ। তো ইন জেনারেল there are two phases. তাদের মধ্যে একজন হলো স্টেশনারি ফেজ, আরেকজন হলো মোবাইল ফেজ। তো এই ফেজ কারা, মানে এই স্টেশনারি ফেজটা কি? দেখো, স্টেশনারি ফেজ একটা স্ট্যাটিক ফেজ যার মধ্য দিয়ে মোবাইল ফেজ পাস করে। স্টেশনারি ফেজ হচ্ছে রিমেন স্ট্যাটিক through which mobile phase passes. মোবাইল ফেজটা কি জিনিস? মোবাইল ফেজ carries mixture of compounds to be separated। মানে
মানে এই যে কম্পাউন্ড এ আর বি, এটা প্রথমে মোবাইল ফেজে নেওয়া হয়। সেই মোবাইল ফেজ দ্যাট ক্যারিজ এ অ্যান্ড বি একটা স্ট্যাটিক ফেজের মধ্য দিক দিয়ে পাস করা হয়। স্টেশনারি ফেজ, যেটা কিনা স্ট্যাটিক ফেজ, ওটার মধ্য দিয়ে পাস করানো হয়, এবং এই পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি বলে, এবং এটার দ্বারা এ আর বি কে সেপারেট করা সম্ভব। তো ডায়াগ্রাম দিয়ে আমরা, স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে একটা বুঝে নিতে পারি এটাকে সহজ করে। এই ধরো একটা ক্রোমাটোগ্রাফির সিস্টেম। ক্রোমাটোগ্রাফির সিস্টেমের মধ্যে এইটা ধরো তোমার স্টেশনারি ফেজ। একটা তুমি সহজ করে ভাবার জন্য একটা টিউব কনসিডার করতে পারো। এই টিউবের মধ্যে এইটা হচ্ছে তোমার স্টেশনারি ফেজ। যার মধ্যে দিয়ে তোমার মিক্সচার অফ কম্পাউন্ডস পাস করবে। হ্যাঁ, আর ধরো এইটা তোমার মোবাইল ফেজ। তো মোবাইল ফেজ তো একটা জায়গা থাকে না, এটা মোবাইল মুভ করে। তো ধরো মোবাইল ফেজটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, স্টেশনারি ফেজের মধ্য দিয়ে মোবাইল ফেজটা তোমার পাস করবে। ঠিক আছে, তো এই মোবাইল ফেজের মধ্যে আমরা আগেই বলেছি কি থাকে, মিক্সচার অফ কম্পাউন্ডস। মিক্সচার অফ কম্পাউন্ডস ক্যারি করবে মোবাইল ফেজটা। মিক্সচার অফ কম্পাউন্ড, ধরো এ আর বি, আমাদের দুটো কম্পাউন্ড রয়েছে একটা মিক্সচারে, সেটা মোবাইল ফেজের মধ্য দিয়ে এই স্টেশনারি ফেজের থ্রু দিয়ে ক্রস করবে। মানে মোবাইল ফেজটা হচ্ছে একটা ক্যারিয়ার, এ আর বি এর একটা ক্যারিয়ার। তো যখন এইটার মধ্য দিয়ে মিক্সচার পাস করবে এ আর বি, the mixture compound interacts with stationary phase with different extent. ডিফারেন্ট এক্সটেন্ট মানে ডিফারেন্ট পরিমাণে। ঠিক আছে, মানে বাংলা ভাষায় এটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যদি তুমি এটার মধ্য দিয়ে এ আর বি পাস করাও, তাহলে এ আর বি দুজনেই স্টেশনারি ফেজের সাথে ইন্টারাক্ট করবে। ঠিক আছে, এবার এই ইন্টারাক্টটা ডিফারেন্ট অ্যামাউন্টে হয়ে থাকে ডিফারেন্ট কম্পাউন্ডে। ধরো এ খুব বেশি পরিমাণে ইন্টারাক্ট করলো, বি কম পরিমাণে ইন্টারাক্ট করলো। তো যে বেশি পরিমাণে ইন্টারাক্ট করছে সেই কলামের মধ্যে এই স্টেশনারি ফেজের মধ্যে বেশিক্ষণ থেকে যাচ্ছে, আর যে কম ইন্টারাক্ট করছে সে খুব তাড়াতাড়ি এটার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এটার মধ্য দিয়ে পাস করার সময় এ বেশিক্ষণ থেকে গেল, বি তাড়াতাড়ি বেরিয়ে গেল। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে, প্রথমে বি বেরিয়ে চলে এলো, তারপরে পুরোটা বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে বেশি ইন্টারাক্ট করে টোরে এ কম্পাউন্ডটা পরে বেরিয়ে এলো। এবং এইভাবেই তুমি বিভিন্ন টাইমে, মানে টাইমের রেসপেক্টে তুমি এ আর বি কে এখান থেকে পেয়ে যাবে। তো এটা দিয়ে কি বেরোলো, যে ডিফারেন্ট কম্পাউন্ডস অ্যাপিয়ার ইন ডিফারেন্ট টাইম। Different compounds appear in different time. ধরে নেওয়া যাক যে এ এই কম্পাউন্ডটা টাইম T1 এ বেরোয়, আর বি এই কম্পাউন্ডটা টাইম
T2-তে বেরোয়। তাহলে যদি আমি এখান থেকে যে মোবাইল ফেজটা বেরোচ্ছে সেটা T1 টাইমের মধ্যে কম্পাউন্ড এ কে ক্যারি করে আনছে, আর যে বি কম্পাউন্ডটা বেরোচ্ছে সেটা T2 টাইমে মানে মোবাইল ফেজের থ্রু দিয়ে বেরিয়ে আসছে T2 টাইমে কম্পাউন্ড বি। তাহলে বুঝতে পারছো যে এটা একটা টেকনিক যেটা কিনা তোমার মিক্সচারে এ আর বি থাকলে সেটাকে সেপারেট করতে পারছে, এবং এটাকে একটা ক্রোমাটোগ্রাফিক প্রসেস বলা হচ্ছে। তো এই হচ্ছে একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রোমাটোগ্রাফি, কোনো কনফিউশন থাকবে না। এবারে আমরা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা কি জিনিস বুঝবো। তো থিন লেয়ার সমস্ত ক্রোমাটোগ্রাফির মূল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মানে মূল পয়েন্টসগুলো হচ্ছে যে একটা স্টেশনারি ফেজ থাকবে আর একটা মোবাইল ফেজ থাকবে, সমস্ত ক্রোমাটোগ্রাফিতেই, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতেও তাই। তো এখন আমরা পড়ে নেব থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, প্রথমে কিছু পয়েন্ট বলে দিই যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এটাকে TLCও বলা হয়, মানে কমনলি TLC বলা হয়। তো এই TLC purifies compounds on the basis of polarity, on the basis of polarity। কেন এই কথাটা আমি বললাম যে দেখো এটা তো কমন ডায়াগ্রাম সমস্ত ক্রোমাটোগ্রাফিক প্রসেসের। তো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে এই যে কম্পাউন্ডগুলো ইন্টারঅ্যাক্ট করবে আমি বলেছিলাম এ আর বি এখানে ইন্টারঅ্যাক্ট করছে। তো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে বলা হচ্ছে যে যে সমস্ত কম্পাউন্ড পোলার তারা এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে বেশি পরিমাণে ইন্টারঅ্যাক্ট করবে, আর যারা কম পোলার তারা এখানে কম পরিমাণে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে কি হবে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে প্রথমে তোমার কম পোলার কম্পাউন্ডগুলো বেরিয়ে চলে আসবে, আর তারপরে তোমার কি বলে বেশি পোলার কম্পাউন্ডগুলো পরে আসবে বা কম মুভ করবে, সেটা আস্তে আস্তে আমি ক্লিয়ার করে বলছি। আচ্ছা, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে কি কি ইউজ করা হয়? স্টেশনারি ফেজ হিসেবে ইউজ করা হয় সিলিকা জেল, অ্যালুমিনিয়াম জেল, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনা জেল, এটসেট্রা। স্টেশনারি পয়েন্ট হিসেবে এগুলোকে ইউজ করা হয়। তো টিএলসি দেখতে কেমন হয় সেটা আগে বলি, তা না হলে ব্যাপারটা কিউরিওসিটির মধ্যেই থেকে যাচ্ছে। খুবই সহজ জিনিস। টিএলসি হচ্ছে একটা থিন লেয়ার, যে কোনো একটা প্লেট, সে প্লেটটা তোমার অ্যালুমিনিয়াম প্লেট হতে পারে, অথবা কোনো প্লাস্টিক প্লেট হতে পারে, অথবা কোনো গ্লাস প্লেট হতে পারে। সেই একটা প্লেট এটা, তার মধ্যে ইউনিফর্মলি কোট করা থাকছে ওই স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ মানে সিলিকা জেল বা অ্যালুমিনিয়াম অক্সাইড বা সুগার, যে কোনো কিছু ওই প্লেটের মধ্যে মনে রাখবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে, ইউনিফর্মলি কোট করা আছে এটার উপর, ঠিক আছে? তাহলে সিলিকা প্লেট, টিএলসি প্লেটটা কি হয়? আ প্লেট ইউনিফর্মলি কোটেড, মনে রাখবে ইউনিফর্মলি কোটেড
COATED, coated with stationary phase। ঠিক আছে, তো এবার এই স্টেশনারি ফেজগুলো কারা? সিলিকা জেল বা অ্যালুমিনিয়া জেল, অর সুগার, এরা হচ্ছে কোট করা থাকবে ওই প্লেটের ওপর, টিএলসি প্লেটের ওপর। আচ্ছা, এর মধ্যে হচ্ছে এই যে সিলিকা জেল, এটাই সব থেকে কমনলি ওয়াইডলি ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এবারে গল্পটা হচ্ছে এইরকম যে এই যে প্লেটটা দেখছো, এইটার ওপর মোটামুটি ধরো 1 সেন্টিমিটার ওপরে নিচ থেকে 1 সেন্টিমিটার ওপরে পেন্সিল দিয়ে একটা লাইন টেনে দাও। ঠিক আছে, দিয়ে পেন্সিল দিয়ে লাইন টেনে দিয়ে এটার উপর তোমার যে মিক্সচার অফ কম্পাউন্ড সেটাকে এটার উপর দিয়ে দাও। মানে একটা সলিউশনের মধ্যে, সলিউশনটা হচ্ছে এক্ষেত্রে তোমার মোবাইল ফেজ হয়ে যাবে। একটা সলিউশনের মধ্যে এ আর বি এর মিক্সচারটা মানে বানিয়ে বা থাকলে সেটা এখানে একটা ড্রপ দিয়ে দিলে। তো এক্ষেত্রে ডেসক্রিপশনে কি হলো, এটা তোমার হচ্ছে একটা পেন্সিল মার্ক, আর এই যে বিন্দুটা, এই যে ড্রপটা দিয়েছো, একটা মিক্সচার অফ স্যাম্পলস এ অ্যান্ড বি। এ প্লাস বি। ঠিক আছে, এই হলো টিএলসি প্লেট রেডি। এবার টিএলসি প্লেটটা এখনো দেখো কম্পাউন্ড রয়েছে আর স্টেশনারি ফেজ রয়েছে, তাহলে এটাকে এবারে মোবাইল ফেজটা কিভাবে আমরা আনবো এখানে? তো দেখো, মোবাইল ফেজটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা বড় বিকার নিলাম, বিশাল বড় বিকার। ঠিক আছে, তার মধ্যে আমরা সলিউশন ফেজটা নিলাম। ঠিক আছে, তো এটার মধ্যে আমাদের কি থাকলো, মোবাইল ফেজ সলিউশন। এটা হচ্ছে মোবাইল ফেজ বা সলভেন্ট, সলিউশন নয়, এটা সলভেন্ট, দ্রবণ। ঠিক আছে, তো এবারে ঘটনাটা ঘটছে, এটা একটা বিকার, সব কিছু না লিখে দিলে ভুলে যাবে পরে। এটা একটা বিকার, তো এই টিএলসি প্লেটটাকে সোজাসুজি এখানে এনে বসিয়ে দেব আপরাইট করে। তাহলে বসিয়ে দিলে কেমন দেখতে লাগবে, এই হচ্ছে আমাদের টিএলসি প্লেট, যেটা আমরা এই মার্কটা করেছিলাম। তো এমনভাবে করতে হবে, এই যে পেন্সিল মার্ক আর এই যে কম্পাউন্ডের স্পট, সেটা কিন্তু এই সলভেন্টের ওপরে থাকবে। তো এই হচ্ছে আমাদের পেন্সিল মার্ক। এটা পেন্সিল মার্ক হলো, এটা থাকলো এরকম ভাবে। তো ডিউ টু ক্যাপিলারি এফেক্ট
ক্যাপিলারি এফেক্টের জন্য এবারে যখনই আমি দিয়ে দিলাম ক্যাপিলারি এফেক্টের জন্য এই যে দ্রবণ, এই যে সলভেন্ট, এটা ওপর দিকে মুভ করা শুরু করবে অটোমেটিক্যালি, মানে কোনো কিছু এক্সট্রা এনার্জি কোনো কিছু দরকার নেই। ক্যাপিলারি এফেক্টের জন্য এমনি এই সলভেন্টটা এই টিএলসি প্লেটের ওপর দিয়ে ওপর দিকে মুভ করবে, ঠিক আছে, নিচ থেকে ওপর দিকে মুভ করবে। এবারে নিচ থেকে যখনই ওপরের দিকে মুভ করবে এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা ওপর দিকে মুভ করবে। এবারে যখনই এই কম্পাউন্ডটাকেও ওপরের দিকে মুভ করাবে ওই সলভেন্ট, তো তখন এই যে এর মধ্যে এ আর বি থাকবে, সে এ ধরো বেশি পোলার, সিলিকা জেলের সাথে বেশি ইন্টারাক্ট করছে, তাহলে সে কম মুভ করবে। আর বি বেশি ইন্টারাক্ট করছে না, কম ইন্টারাক্ট করছে বি, তো সে তখন বি বেশি মুভ করবে। তো এইভাবে একটা সময় পর দেখা যাবে যে এ একটু ওপরে উঠেছে মাত্র, আর বি অনেকটা ওপরে উঠে গেছে, এবং এই একটা স্পট দুটো স্পটে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখানে কি ব্যাপারটা হচ্ছে, ডিউ টু ক্যাপিলারি এফেক্ট mobile phase will start to move upward direction. ঠিক আছে, তো এবার এই সলভেন্ট মুভ করতে থাকলে একটা সার্টেন টাইম পর কি সিনারিওটা দাঁড়াবে, এটা ধরো আমরা এবারে দেখব। আফটার সার্টেন টাইম পর এই বিকারের মধ্যে টিএলসি প্লেটের সিনারিওটা কেমন দাঁড়াচ্ছে। এটা তোমার মোবাইল ফেজ, এইটা তোমার টিএলসি প্লেট, এইটা ছিল তোমার পেন্সিল মার্ক, যেই মার্কের ওপর তোমার কম্পাউন্ডটা ছিল, কম্পাউন্ড দুটো মিক্সচার একসাথে ছিল, পেন্সিল মার্ক। একটা সার্টেন টাইম পর দেখা যাচ্ছে যে একটা স্পট এখানে জেনারেট হয়েছে, এই এত দূর পর্যন্ত মুভ করেছে, আর একটা স্পট এখান পর্যন্ত মুভ করেছে। ঠিক আছে, এবারে এখানে আমরা কনসিডার করে নিই যে সে A is more polar than B। এই কনসিডারেশনটা যখনই করে নেব তখন আমরা এখানে বলতে পারবো A যখন মোর পোলার তাহলে সে স্টেশনারি ফেজের সাথে খুব বেশি করে ইন্টারঅ্যাক্ট করছে, আর বি কম পরিমাণে ইন্টারঅ্যাক্ট করছে, যেহেতু বি কম পোলার। তাহলে এই স্পটটা করেসপন্ডস টু এ, আর এই স্পটটা করেসপন্ডস টু বি। ওকে, তো ধরে নেওয়া যাক যে এই হচ্ছে হাইট যেখান পর্যন্ত মোবাইল ফেজ রান করেছে। তো মোবাইল ফেজ কোথা থেকে কোথা পর্যন্ত রান করেছে কম্পাউন্ডের রেসপেক্টে, এইখান থেকে এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে এইখান থেকে এইখান পর্যন্ত, তাহলে এটাকে আমরা ধরি ডিস্টেন্স ট্রাভেল বাই মোবাইল ফেজ। ঠিক আছে, আর এখান থেকে ডিস্টেন্স ট্রাভেল বাই কম্পাউন্ড এ, সেটা আমরা ধরে নিলাম ডি এ, আর ডিস্টেন্স ট্রাভেল বাই বি ইজ ধরে নিলাম ডি বি। ঠিক আছে, তাহলে আমরা এখানে রিটেনশন ফ্যাক্টর একটা হয়, যেটা প্রতিটা কম্পাউন্ডের একটা প্রপার্টি, সেটা হচ্ছে কি জিনিস না রিটেনশন
এটা পরীক্ষাতে আছে। রিটেনশন ফ্যাক্টর RF is equal to distance traveled by a particular compound, distance traveled by a particular compound divided by distance traveled by mobile phase। তার মানে যদি আমরা বলি RF of A is equal to distance traveled by A, তার মানে DA by distance traveled by mobile phase, সেটা হচ্ছে DM। তাহলে RF of B is equal to DV by DM। মনে রাখবে এখানে নোট যে এই RF এর ভ্যালুটা রেঞ্জ করছে 0 to 1। RF এর ভ্যালু রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির প্রসেস। একদম ডিটেলে এর থেকে বেশি কিছু হতে পারে না। একটা পয়েন্ট যেটা আমি এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা দুটো স্পট হচ্ছে সেপারেট হয়ে গেল, এটা আমরা কিভাবে দেখছি, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে অনেক সময় কম্পাউন্ড যদি তোমার কালারফুল হয়ে থাকে, একটা লাল রঙের একটা নীল রঙের, তাহলে তুমি দেখলে লাল রং এখানে নীল রং এখানে, খালি চোখে দেখে নিলে। কিন্তু অনেক সময় কম্পাউন্ড হয় কালারলেস, তো সেক্ষেত্রে খালি চোখে আমরা দেখতে পাই না, বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো তারই মধ্যে একটা দুটো টেকনিক আমি ডেসক্রাইব করে দিচ্ছি এখানে। তো সাব হেডিংটা কি হবে লিখে নাও। সাব হেডিংটা হচ্ছে হাউ ডু উই ভিজুয়ালাইজ spots of A and B। কিভাবে আমরা A আর B এর স্পটস গুলোকে ভিজুয়ালাইজ করব অন TLC প্লেট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইফ কালার্ড। যদি এদের বর্ণ হয়ে থাকে তাহলে তো খুবই সিম্পল হলো, ভিজুয়ালাইজ বাই naked eye, খালি চোখে দেখে নিলে। 2 নম্বর পয়েন্ট নট colored but UV অ্যাক্টিভ। বেশিরভাগ কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে এই সিচুয়েশনটা হয়ে থাকে, তারা কালার হয়ে থাকে না কিন্তু ইউভি অ্যাক্টিভ হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ইউভি অ্যাক্টিভ যেহেতু হয়ে থাকে, যখন টিএলসি প্লেটটাকে তুলে নিয়ে ইউভি চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেব, তখন ওদের কালারটা শো করবে আন্ডার ইউভি লাইট। ভিজুয়ালাইজ আন্ডার ইউভি লাইট চেম্বার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কালারফুলও নয় আবার ইউভি অ্যাক্টিভও নয়। অনেক ছোট ছোট কম্পাউন্ড আছে যারা কিনা খুব একটা ইউভি অ্যাক্টিভ নয়, ইন্টেন্সিটি একদমই থাকে না। তো তাদের ক্ষেত্রে কি হবে, যদি আনস্যাচুরেটেড হয়ে থাকে, ফর আনস্যাচুরেটেড ওয়ান for unsaturated compound
যদি তুমি ব্লো করো আয়োডিন টিএলসি প্লেটের ওপরে, তাহলে ওই স্পটগুলো ভিজিবল হয়ে যাবে। ব্লো আয়োডিন ভেপার টু visualize the spots of A and B. 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফর অ্যামিনো অ্যাসিড স্পেশাল, এটা স্পেশাল সবাই ইউজ করে না, যারা অ্যামিনো অ্যাসিডের উপর রিসার্চ করে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়ে থাকে। অ্যামিনো অ্যাসিডগুলো খুব একটা ইউভি অ্যাক্টিভ হয়ে থাকে না, আবার তারা খালি চোখে দেখাও যায় না, কালারফুল হয়েও থাকে না। তো তাদের ক্ষেত্রে তুমি আয়োডিন ব্লো করলে পাবে না, কারণ আনস্যাচুরেশন খুবই কম পরিমাণে থেকে থাকে বা থাকে না বললেই চলে অ্যামিনো অ্যাসিডগুলোতে। তো সেক্ষেত্রে নিন হাইড্রিন ট্রিটমেন্ট করলে, নিন হাইড্রিন ট্রিটমেন্ট করতে হয়। নিন হাইড্রিন ওই অ্যামিনো অ্যাসিডের সাথে রিয়াকশন করে এবং তারপরে একটা কালার জেনারেট করে। ওকে, এবং তার দ্বারা আমরা বুঝে যাব যে এ স্পটটা কোথায় আর বি স্পটটা কোথায়। আচ্ছা, যদি এমন কিছু হয় যে তোমার এ আর বি এরা অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন এবং ছোট মলিকুল, বড় মলিকুল হলে মোটামুটি একটু আধটু ইউভি অ্যাক্টিভ হয়ে থাকে, ইউভি চেম্বারে দিলেই বোঝা যায়। কিন্তু যদি ধরো খুবই ছোট মলিকুল, তখন অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন হলে ভ্যালিনিন স্টেন করতে হয়। ভ্যালিনিন স্টেইন ফর অ্যালকোহল, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তো এই হচ্ছে আজকের ক্লাস অ্যাবাউট ক্রোমাটোগ্রাফি। স্পেশালি আমি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে ডিসকাস করলাম। তো পরের দিন আমরা কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে ডিসকাস করব।